নমস্কার বন্ধুরা, তুলিস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি নবদ্বীপ ভ্রমণ। নবদ্বীপের কিছু কিছু দর্শনীয় স্থান তোমাদের ঘুরিয়ে দেখিয়েছি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব মায়াপুর ভ্রমণ। মায়াপুর ইস্কন মন্দির তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, কিভাবে ভোগ পাবে, কখন ভোগ পাবে, কিভাবে কুপন কাটবে, কুপনের কত দাম, সব তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, না দেখলে কিন্তু বুঝতে পারবে না। মন্দিরের ভেতরেও কি কি দেখবে, কখন খোলা থাকে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কিছু জানা থাকলেও কমেন্ট করতে পারো। আর ভিডিওটা তোমার পরিচিত বন্ধু বান্ধব বা ফ্যামিলির সাথেও শেয়ার করে দিও। নবদ্বীপ ভ্রমণের ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। নদিয়া জেলার ছোট্ট এক জনপদ হল মায়াপুর, যা ভাগীরথী নদীর পূর্ব দিকে অবস্থিত। জলঙ্গি নদী এসে মিশেছে এই ভাগীরথী নদীতে, তাই এখানে জলের রঙও আলাদা। নদিয়ার নবদ্বীপের একেবারে কাছেই এই মায়াপুর জনপদটি। ঐতিহাসিক দিক দিয়ে মায়াপুরের গুরুত্ব অপরিসীম। জনশ্রুতি আছে যে সেন বংশের বল্লাল ঢিপি ও চাঁদ কাজীর সমাধির জন্য একসময় এই স্থানের নাম ছিল মিয়াপুর, পরবর্তীকালে যা মায়াপুর নামে পরিবর্তিত হয়। তবে অনেকেই মনে করেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে মায়াপুর বিখ্যাত। তবে শ্রী চৈতন্যের জন্ম মায়াপুরে নাকি নবদ্বীপে, এ নিয়ে দীর্ঘ বিতর্ক রয়েছে ঐতিহাসিক ও পণ্ডিত মহলে। তবে শ্রী চৈতন্যের স্মৃতিবিজড়িত নদিয়ার এই মায়াপুরের খ্যাতি এখন নবদ্বীপের থেকেও খানিকটা বেশি। এই বঙ্গে বৈষ্ণব সম্প্রদায়ের যে কয়টি পীঠস্থান রয়েছে তাদের মধ্যে মায়াপুর অন্যতম। কলকাতার খুব কাছে সপ্তাহের 1-2 দিনের ছুটিতে মায়াপুর ঘুরে আসা যায় সহজেই। সাজানো গোছানো স্বচ্ছ সুন্দর এই মায়াপুরের প্রশান্তিময় পরিবেশ কিংবা ইস্কন মন্দির প্রাঙ্গণের সৌন্দর্য ও শান্তি সব মিলিয়ে মায়াপুর ভ্রমণ হয়ে উঠবে অনবদ্য উপভোগ্য এক যাত্রা। আমরা 9:30 থেকে 10টার মধ্যেই মায়াপুর ইস্কন মন্দিরে পৌঁছে যাই। প্রথমেই আমরা ভোগের কুপনটা কেটে নিই, কারণ নির্দিষ্ট একটা সময়ের পরে আর কুপন দেওয়া হয় না। ভেতরে ঢুকেই একটি বোর্ড চোখে পড়ল। সেখানে লেখা আছে মঙ্গল আরতি কখন হয়, দর্শন আরতি কখন হয়, ভাগবত পাঠ, ধূপ আরতি, ভোগ নিবেদন, সন্ধ্যা আরতি, এই সবেরই টাইমিং দেওয়া রয়েছে। লেখাটা একবার দেখে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মায়াপুর মন্দির দর্শন করে সেখানে প্রসাদ না খাওয়া কিন্তু অর্থহীন। মন্দিরের প্রসাদ অত্যন্ত সুস্বাদু এবং খরচও কম। সকালের জলখাবার থেকে শুরু করে রাতের খাবারের ব্যবস্থাও রয়েছে এই মন্দির চত্বরেই। সব খাবারই কিন্তু নিরামিষ। দুপুরে ভোগ খাবার জন্যে 12টার মধ্যে কুপন সংগ্রহ করতে হবে। গীতা ভবন, গদা ভবন ও নামহট্ট ভবনে খাবার পাওয়া যায়। যদি রাতেও খাবার খেতে চাও তার জন্য সন্ধ্যার মধ্যেই কুপন কেটে নিতে হবে। গদা ভবনের প্রসাদ মূল্য 80 টাকা। প্রসাদে কি কি দেওয়া হবে তার মেনু কিন্তু প্রতিদিন চেঞ্জ হয়। গীতা ভবনের প্রসাদ মূল্য 40 টাকা আর নামহট্ট ভবনের প্রসাদ মূল্য 50 টাকা। যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নামহট্ট ভবনের প্রসাদের মূল্য, বা এখানে কি কি দেওয়া হয়েছিল সেদিন তার মেনু কিন্তু দেওয়া রয়েছে। আমরা যেদিন গেছিলাম সেদিন নামহট্ট ভবনের ভোগে ছিল প্লেন রাইস, ডাল, মিক্সড সবজি, পনিরের সবজি আর সুইট রাইস মানে পোলাও। সুলভে এখান থেকে তোমরা ভোগ খেতে পারো, তার জন্য এখানে কুপন পাওয়া যায়। দেখতেই পারছো এখানে 40 টাকা কুপন কেটে তোমরা এখানে সুলভে খাবার খেতে পারো, ভোগ খেতে পারো। সেটাও তোমরা সকালে বা দুপুরে খেতে পারো। রাতের খাবারটাও তোমরা এখান থেকে অনায়াসেই খেতে পারো। তার জন্য এখান থেকে 40 টাকার কুপন কাটতে হবে আর গীতা ভবনে গিয়ে রাতের খাবারটা খেয়ে নিতে হবে। মন্দিরে প্রবেশের বাঁদিকেই দেখতে পাবে বিরামহীন নাম কীর্তনের মন্দির, মানে এখানে সারাক্ষণই হরিনাম সংকীর্তন হয়। খড়ের ছাউনি দেওয়া এটি একটি খুব পুরনো মন্দির। এখানে অনেক দেশি বা বিদেশি ভক্তগণের কৃষ্ণ নাম কীর্তন শুনতে পাবে। রাধাকৃষ্ণের মেইন মন্দিরের পাশেই রয়েছে গীতা মেলা। বেশ খানিকটা জায়গা জুড়ে এই মেলাটি। মেলাতে ঢুকেই একটি মঞ্চ চোখে পড়ল। সেখানে বিকেলের পর থেকেই শুরু হয় ঠাকুরের নামগান। চোখে পড়ল চিত্র প্রদর্শনী। নানান রকম মূর্তি করে এখানে একটি বিশেষ বার্তা দেওয়া হয়েছে। বেশ অন্যরকম লাগলো ব্যাপারটা। প্রত্যেকটি ছবিরই একটি বিশেষ বিশেষ তাৎপর্য আছে। দেখো তো তোমরা বুঝতে পারো কিনা।
মেলার মধ্যে রয়েছে নানান রকম খাবারের স্টল, পিঠে পুলি থেকে শুরু করে বার্গার, চাউমিন, পকোড়া সবই কিন্তু এখানে রয়েছে। আর প্রত্যেকটা খাবারই সম্পূর্ণ নিরামিষ। এখানের খাবার খেয়ে বোঝা যায় নিরামিষ খাবারও আমিষ খাবারের থেকে অনেক অনেক সুস্বাদু। ফুচকা, কেক, পেস্ট্রি, মোমো এসবেরও কিন্তু দোকান রয়েছে। মেলাতে ঢুকে কিছু খাবার না খেলে মনটা খুব আনচান করে, তো তার জন্য এখানে 1 প্লেট আলু কাবলি অর্ডার দিয়েছি। আলু কাবলিটা খুবই সুন্দর খেতে ছিল। খেয়ে দেখো কেমন। প্রসাদ আনো ভালো। তো চলো আমরা এখন আলু কাবলি খেয়ে নিই। একটু আগে ফুচকা খেয়েছি, 10 টাকা 4টে দিয়েছে, আর এটা হচ্ছে 1 প্লেট 30 টাকা। তো চলো এখন টেস্ট করে দেখি কেমন। নুনটা একটু বেশি দিয়ে তবে খাবারের দামটা একটু বেশি মনে হলো আমার কাছে। 1 প্লেট নিয়েছিলাম বেবিকর্ন মশালা, তো সেটা দাম নিয়েছিল 50 থেকে 60 টাকা এরকম, আমার ঠিক মনে নেই। এছাড়া এই মেলাতে রয়েছে জামা কাপড়ের দোকান, ঘর সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে বই, গীতা বা নানান রকম ভগবানের যে উপন্যাস হয় সেই সবই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তোমরা এখান থেকে কেনাকাটা করতেই পারো। ধূপকাঠি বা মোমবাতি এসব জিনিসপত্র এখানে রয়েছে। তোমরা তো সবাই জানো মায়াপুরে তৈরি হচ্ছে বিশাল আকার এই মন্দিরটি। মন্দিরটি যখন পুরোপুরি তৈরি হবে তা তাজমহল আর ভ্যাটিকান সেন্ট পলের ক্যাথেড্রালের থেকেও বড় হবে। শোনা যাচ্ছে এই বছরই খুলে যাবে এই বৃহৎ মন্দিরটি। এখানকার আরেক আকর্ষণ হলো ডিজিটাল তারামণ্ডল। সকাল 10টা থেকে রাত 10:30 পর্যন্ত খোলা থাকে এটি। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম শো দেখানো হয় এখানে। যেমন আমরা যেদিন গেছিলাম সেদিনকে দেখানো হয়েছিল সমুদ্র মন্থন। আরাম করে চেয়ারে বসে সামনের ওপর এইরকম প্রদর্শনী দেখতে খুবই ভালো লাগে। সামনের ওপরে যে প্রদর্শনী দেখানো হয় মনে হয় সত্যিকারেরই আমার সামনেই ঘটনাগুলো ঘটছে। এটি একটি 3D শো, তাই জন্য দেখতে আরোই ভালো লাগে। মায়াপুর মন্দিরে এলে এই ডিজিটাল তারামণ্ডলের প্রদর্শনী দেখতে কিন্তু একদম ভুলো না। ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ 20 শতাব্দীতে মায়াপুরকে একটি তীর্থস্থান হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। মন্দির চত্বরটি বেশ কিছু ভবন ও অবকাঠামো নিয়ে গঠিত, যেগুলো হলো শ্রী শ্রী রাধা মাধব মন্দির, শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির ও শ্রীলা প্রভুপাদের ভজন কুঠির। এছাড়াও বৈদিক তারামণ্ডল মন্দির বা টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম নামের একটি নির্মাণাধীন বৃহৎ মন্দির মায়াপুর চন্দ্রোদয় মন্দির চত্বরের অন্তর্গত রয়েছে। শ্রী শ্রী রাধা মাধব মন্দিরে অষ্টসখী পরিবৃত রাধা মাধবের মূর্তি রয়েছে। মাধব বাঁশি বাজানোর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, আর তার বাম পাশে দাঁড়িয়ে রয়েছে তার রাধারানী। মন্দিরের মাঝখানে নৃসিংহদেবের মূর্তি রয়েছে। মূল মন্দির ভোর 4:30 সময় খোলে, আবার দুপুর 1টার সময় বন্ধ হয়ে যায়। মন্দিরের ভেতর কোনো প্রকার চামড়ার জিনিস, ক্যামেরা, মোবাইল অ্যালাউ নয়। এগুলোকে জমা দিয়ে তারপর মূল মন্দিরে প্রবেশ করা যায়। ইসকন মন্দিরের মূল ফটকের ডান দিকে এই যে তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে শ্রীল প্রভুপাদের সমাধি মন্দির। মন্দিরের দোতলায় প্রভুপাদের ব্যবহৃত জিনিসের সংগ্রহশালা দেখা যায়। সকাল 7:30 থেকে বেলা 1টা পর্যন্ত, আবার দুপুর 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত এই মন্দির দর্শনার্থীদের জন্য খোলা থাকে। মন্দির দর্শনের জন্য টিকিট কাটা কিন্তু অবশ্যই জরুরি। দুপুর 12:30টার সময় আমরা ভোগ খাওয়ার জন্য গদা ভবনের প্রাঙ্গণে উপস্থিত হলাম। কুপন আমরা আগেই কেটে রেখেছিলাম, তো তার জন্য আমরা এখন গদা ভবনে এসে গেছি। এবার লাইন দিয়ে আস্তে আস্তে ভেতরে ঢোকার পালা। আমরা যেদিন গেছিলাম সেদিন প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, মানে ভাবনার বাইরে। আর দেখো কি সুন্দর এখানে ফুলের চাষ করা হয়েছে, চারিদিকে হলুদ, লাল, সাদাতে মনে হচ্ছে মানে মাঠ জুড়ে পুরো রঙের খেলা চলছে। তো ভোগ খাওয়ার জন্য আমরা লাইনটাই খুঁজছিলাম, আর লাইন দেখে আমি তো একেবারে মানে চোখ আমার কপালে উঠেছে।
এত লম্বা লাইন আমি জীবনে কোনোদিনও দেখিনি। এই নিয়ে 6-7 বার আমার ইসকন মন্দিরে আসা হয়ে গেছে, কিন্তু এত বড় লাইন আমি এই প্রথমবার দেখছি। দেখো লাইন শেষ হচ্ছে না, 2 থেকে 3 কিলোমিটার জুড়ে শুধু লাইন পড়েছে। মানে আমি এর মাথায় দেখতে পাচ্ছিলাম যে কোথায় লাইনটা শেষ হয়েছে। অবশেষে লাইন খুঁজে লাইনে দাঁড়িয়ে তারপর আস্তে আস্তে আমরা গদা ভবনের ভেতরে প্রবেশ করি। বেশিক্ষণ অবশ্য দাঁড়াতে হয়নি, কিন্তু লাইন খুব পড়েছিল। সাধারণত এত লম্বা লাইন পড়ে না, যেহেতু উইকেন্ডে এসছিলাম ওর জন্যই লাইনটা এত বড় পড়েছিল। আমরা আস্তে আস্তে গদা ভবনের হলের ভেতর প্রবেশ করলাম। হলের ভেতর অনেকাংশই ফাঁকা ছিল। তো এবারের ভোগ দেবার ব্যবস্থা একটু আলাদা। আগে যেমন আমরা বসে খেতাম আর ওনারা এসে ভোগ দিয়ে যেতেন, এবারে গিয়ে দেখলাম বুফে সিস্টেমে খাবার পরিবেশন করা হচ্ছে। অর্থাৎ তোমাকে থালা নিয়ে দাঁড়াতে হবে আর ওনারা বসে বসে খাবার পরিবেশন করবেন। তারপর একবারে ভোগ নিয়ে তারপর কোনো জায়গায় বসে তোমাকে ভোগ গ্রহণ করতে হবে। যেটা আমার একটু অসুবিধা হলো বলে আমার মনে হচ্ছে, তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। আমার মনে হলো যে আগের যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটাই অনেক বেটার ছিল। খুব সুন্দরভাবে বসে একে একে খাবার পরিবেশন করা হতো। এখানে একটু বিশৃঙ্খল লাগলো ব্যাপারটা আমার, যেহেতু এরকমভাবে ভোগ নিয়ে যে যেখানে পারছে সেখানে বসে যাচ্ছে। তোমরা ভোগ খাচ্ছ, হঠাৎ করে সামনে দিয়ে খাবার নিয়ে কেউ চলে যাচ্ছে। জিনিসটা আমার একটু মানে ব্যাপারটা খারাপ লেগেছে। আগের ব্যাপারটাই ভালো ছিল, বাদ বাকি আর সবই ঠিক ছিল। আজকের প্রসাদে ছিল ভাত, আলু, পনির, মটরের একটা তরকারি, রুটি, আলু বাঁধাকপির একটা তরকারি ছিল, পায়েস ছিল আর ডাল ছিল। তোমরা চাইলে খাবার খেয়ে পরে আবার যদি খাবার খেতে ইচ্ছা করে উঠে গিয়ে ওখান থেকে খাবার নিয়ে আসতে পারো, ওনারা খাবার পরিবেশন করবেন। তবে পায়েস বাদে তোমরা সবই দ্বিতীয়বার নিতেই পারো, মানে যে যতবার ইচ্ছা নিতে পারো। ভোগ খেয়ে এবার আমরা চলে যাচ্ছি গোশালায়। তোমাদের হাতে যদি টাইম থাকে ভোগ খাওয়ার পর বা ভোগ খাওয়ার আগে তোমরা সাইট সিং হিসাবে মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে আশেপাশের অনেকগুলো স্থান রয়েছে দেখার মতো, সেগুলো ঘুরতে পারো। যেমন শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, অদ্বৈত ভবন, শ্রীবাস অঙ্গন, ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ মঠ, পুণ্যিপুকুর, শ্যামকুণ্ড, একই চত্বরে রাধাকুণ্ডও আছে। এগুলো তোমরা দেখতে পারো। টোটো ভাড়া করে বা রিক্সা ভাড়া করে বা পায়ে হেঁটেও ঘুরে নেওয়া যায় এই মন্দিরগুলো। মায়াপুরেই নিকটবর্তী বামনপুকুর গ্রামে অবস্থিত বল্লাল ঢিপিও দেখে আসতে পারো। চলে এসেছি আমরা গোশালায়। এখানে প্রায় 200টি গরু রয়েছে তাদের নিজস্ব গোয়াল ঘরে। এই গরু দুধ থেকেই উৎপাদিত ঘি, দই, মাখন, ক্রিম, পনির সবই গোশালা সংলগ্ন কাউন্টারে বিক্রি হয়। মন্দিরের বৈষ্ণব ভক্ত ও সেবায়তরাই এই গরুদের সেবা যত্ন করে থাকেন। এখানকার গরুদের চেহারা আর স্বাস্থ্য দেখে আমি পুরোপুরি বিস্মিত। এত বড় বড় গরু আর এত বড় বড় শিঙের গরু আমি জীবনে কোনোদিনও দেখিনি। এদের স্বাস্থ্য দেখে এইটুকু পরিষ্কার যে এরা এখানে খুব যত্নে লালিত পালিত হয়। দেখো কত বড় শিঙের গরু, আর এদের প্রত্যেকের স্বভাব খুবই শান্ত। কেন হবে না? সবই তো কৃষ্ণের ছত্রছায়ায় লালিত পালিত, তাই না? আর যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান সেখানে শান্তিও বিরাজমান। এখানকার গোমাতাদের দেখে আমার এটাই মনে হলো যে শ্রীকৃষ্ণের নাম যে গোপীনাথ, সেই নামটা সার্থক। তোমরা চাইলে এখানে গোমাতাদের সেবা দিতে পারো। 50 টাকার বিনিময়ে একটা খাদ্য দেওয়া হয়, যা গরুকে খাওয়ানোর পরিবর্তে তোমার তাদেরকে সেবা দেওয়া হয়ে যাবে। গোশালার বাইরের কাউন্টার থেকে সুস্বাদু ও সুগন্ধযুক্ত খাঁটি ঘি কিনতে পারো। এছাড়াও মন্দির চত্বরেই প্রভুপাদ রচিত গীতা অনুবাদ আর অন্যান্য হিন্দু ধর্মের বইও কিনতে পারো। মন্দির চত্বরের আশেপাশে কেনাকাটার জন্য বহু দেশি বিদেশিদের দোকান রয়েছে। দোকানদারেরা সকলেই বৈষ্ণব। সাধারণ পুজো দ্রব্য, জপের মালা, গৌরাঙ্গের বা কৃষ্ণের ছবি, মূর্তি, প্রভুপাদের অনুদিত গীতা কিংবা তার লেখা অন্য ধর্মীয় বইপত্র, কাঠের টুকটাক জিনিস, মণিহারি ইত্যাদি সবই এখানে পাওয়া যায়। দরদাম করে সাধ্যের মধ্যে উপহার দেবার জন্য জিনিসও তোমরা এখান থেকে কিনে নিতে পারো। যদি মনে করো 2-3 দিন এখানে থাকবে, থেকে পুজো দেখবে, সেটাও তোমরা করতে পারো। এখানে থাকার জন্য অনেক গেস্ট হাউস আছে, যা আগে থেকে অনলাইনে বুক করে তবেই যেতে হয়, না হলে পাওয়া যায় না।
ইসকন মন্দির যাওয়ার সেরা সময় দোলযাত্রা, জন্মাষ্টমী, রাসযাত্রা আর রথযাত্রা। তবে এই সময় মন্দির একটু ভিড় থাকে, আর বাকি সময় উইকেন্ড ছাড়া মন্দির মোটামুটি ফাঁকাই থাকে। তোমরা ফাঁকায় ফাঁকায় এসেও ভালো করে ঘুরতে পারবে। মায়াপুর ভ্রমণের ভিডিও আজ এই পর্যন্তই। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি কিছু জানার থাকে তাহলেও আমাকে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই তার রিপ্লাই দেব। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের যত্ন নিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।